নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর, ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এবার আরও এক ব্যবসায়ী। বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বলেছিলেন 4 তারিখে রেজাল্টের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে, এমন ডিজে বাজবে ওদের কান ঝালাপালা হয়ে যাবে। তৃণমূলের সাধারণ সম্পাদকের এহেন মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তার অভিযোগ, একজন সাংসদের মুখে এই কথা মানায় না। উনি হিংসায় উস্কানি দিয়েছিলেন। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে কি হতো আমরা জানি না, তবে 2021-এর বিধানসভা ভোটের পর যা যা হয়েছিল সেটা দেখেই আমি ভয় পেয়েছিলাম। তাই অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগ আমি জানালাম। ওই একই মামলায় অন্য একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। আগামী মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে। বর্তমানে যা পরিস্থিতি, অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি পরের খবরে, এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বেআইনি নির্মাণের বিস্তারিত তথ্য জমা পড়ল পুর প্রশাসকের কাছে। গত পরশুদিনই আমরা জানিয়েছিলাম সমস্ত তথ্য যত দ্রুত সম্ভব জমা করতে হবে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার সাংসদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি এবং সংস্থার সম্পত্তির ঠিক কোন কোন অংশ বেআইনি নির্মাণের আওতায় পড়ছে তা 7 দিনের মধ্যে হলফনামা দিয়ে কলকাতা পুরসভাকে জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে এই রিপোর্ট তৈরি করেছে কলকাতা পুরসভা। এই রিপোর্টের ভিত্তিতেই আদালতে জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত পর্ব মিটিয়ে আগামী 1 মাসের মধ্যেই কড়া পদক্ষেপ চাইছে কলকাতা পুরসভা। সম্প্রতি পুরসভার পক্ষ থেকে কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডে অভিষেক এবং তার সংস্থার 17টি সম্পত্তিতে গত 18ই মে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী 401 নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত নথিও চাওয়া হয়েছিল। পুরসভার অভিযোগ, অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবে তৈরি। পুরসভার বেআইনি নির্মাণের নোটিশ খারিজের আবেদনও জানান। এইদিকে রিপোর্ট তৈরির পর প্রস্তুত কলকাতা পুরসভাও। আদালতের নির্দেশ এলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে অভিষেকের বেআইনি নির্মাণ নিয়ে, অর্থাৎ বুলডোজার চালানো হবে। সূত্রের খবর, কড়া সিদ্ধান্তের পথে যেতে চলেছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিশ দিয়েছিল পুরসভা। সেই নোটিশ অনুযায়ী সম্পত্তির কোন কোন অংশে বেআইনি নির্মাণ রয়েছে তা নির্দিষ্ট করে রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই রিপোর্ট পুর প্রশাসক স্মিতা পাণ্ডের কাছে জমা পড়ে গিয়েছে। দেখার বিষয় কবে অ্যাকশন নেওয়া হয়। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার বিস্ফোরক, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় গিয়েছে ইডি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি, জোকা, ভবানীপুরের ঠিকানায় ইডি। মদন মিত্রের ঠিকানা সহ আরও মোট 8টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। এই দিন ইডির তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। টাকা ছাড়াও সোনা ঘুষ হিসেবে নিতেন তৃণমূল বিধায়ক। দালালদের মাধ্যমে চলত গোটা প্রক্রিয়া, এমনটাই ইডি সূত্রের দাবি। স্কুল নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে আচমকাই সামনে এসেছিল একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ।
সালের 19 মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত তালিকা। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি, অয়নশীলের অফিস থেকে অন্তত 60টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় 400টিরও বেশি ওএমআর সিট, যার মধ্যে অনেকগুলি ওএমআর সিট ফাঁকা ছিল। সেই সময় সামনে আসে কামারহাটি পুরসভার নাম। সেই সূত্র ধরেই স্ক্যানারে আসেন মদন মিত্র। চলে আসি পরের খবরে। মেসি কাণ্ডে আরও বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজিরা দেওয়ার জন্য তৃতীয় নোটিশ দেওয়া হলো অরূপকে। আজ শনিবারই তাকে ফের নোটিশ পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী 48 ঘন্টার মধ্যে মেসি কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছে অরূপকে। এর আগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফে দেওয়া 2টি নোটিশের পরও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। হাজিরার জন্য প্রথম নোটিশ দিতে অরূপ বিশ্বাস আইনজীবী মারফত তদন্তকারীদের জানিয়েছিলেন তিনি অসুস্থ, যদিও পুলিশের কাছে তার অসুস্থতার কোনো প্রমাণস্বরূপ সার্টিফিকেট জমা দেননি বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাই দ্রুত মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে। যদিও এই সংক্রান্ত মামলা চলছে হাইকোর্টে। মেসি কাণ্ডে রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরূপ। সেই মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। মেসির এত কাছাকাছি যাওয়া নিয়ে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেছিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? উনি মেসির এত কাছে গেলেন কেন? অন্য 3 জায়গায় অনুষ্ঠান সুন্দরভাবে হলো, কিন্তু কলকাতায় কেন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো? তারপরেই এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল অরূপ বিশ্বাসকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, তাকে তদন্তকারী অফিসারদের সামনে হাজির হতে হবে। এমনকি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আদালতের অনুমতি ছাড়া শহরের বাইরেও যেতে পারবেন না। তারপরেই এবার নোটিশ দেওয়া হলো অরূপকে। যদি পরের দিন তিনি হাজিরা না দেন, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। দলের অভ্যন্তরীণ সংকট তো একটা বিষয়, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে লড়াই এখন অস্তিত্ব রক্ষার। তৃণমূল লড়াই চালাচ্ছে তার অস্তিত্ব, তার প্রতীক, তার সম্পত্তি রক্ষায়। বিদ্রোহী ব্লক যা পরিস্থিতি তৈরি করেছে তাতে কালীঘাটের হাতছাড়া হয়ে যেতে পারে দলের অফিসিয়াল নাম, নির্বাচনী প্রতীকও। কিন্তু সেটা কিভাবে সম্ভব, বা আদৌ কি সম্ভব? তৃণমূল কংগ্রেস এই নাম, পার্টির ফান্ড, জোড়াফুল প্রতীক, এটা কোন দিকে যাবে? মমতাপন্থীদের দিকে নাকি বিক্ষুব্ধ ব্লক তাদের দিকে? এমন পরিস্থিতিতে আইনসিদ্ধ পদ্ধতিতে গোটা বিষয়টি কি হয়ে থাকে সেটাই সাক্ষাৎকারে বুঝিয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি স্যার দেবাশিস করগুপ্ত। সাম্প্রতিক পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, কোনো সংসদীয় দলের 2টো উইং, একটা লেজিসলেটিভ উইং, সেখানে রয়েছেন বিধায়ক এবং সাংসদেরা। দ্বিতীয়ত হচ্ছে অর্গানাইজেশনাল উইং, সেখানে যারা সাংগঠনিক কাজে যুক্ত তারা রয়েছেন। এদের সংখ্যাগরিষ্ঠতা যাদের দিকে থাকবে নির্বাচন কমিশন প্রতীক তাদেরই দিয়ে থাকে। এটা ফান্ডের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। কিন্তু আরও একটি সম্ভাবনার কথাও বলে রেখেছেন তিনি। তার মতে, যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় যেখানে সংখ্যাগরিষ্ঠকে নির্ধারণ করা যাচ্ছে না, তাহলে প্রতীক ফ্রিজ করে দিয়ে নতুন প্রতীক উভয় পক্ষকে দিতে পারে কমিশন। ঘটনাটা আদালত পর্যন্ত গড়াতে পারে, যেহেতু জুডিশিয়াল রিভিউ সর্বোচ্চ সিদ্ধান্ত হিসেবে নির্ধারিত হবে।